তোমাদের সবাইকে জানাই আমার এই ক্লাসে স্বাগত। যারা যারা সামনে টেট পরীক্ষায় বসবে, এমনকি যারা বর্তমানে ক্লাস 9 বা 10-এ আছো, তোমাদের সমাজটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। এমনকি সামনেই আমাদের মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষাও তোমাদের সমাজ অধ্যায়টা থাকবেই, বাংলা ব্যাকরণের সমাজটা থাকবে। এবং এই সমাজটা নিয়েই প্রত্যেকটা ছাত্রছাত্রীরই বিভিন্ন কনফিউশন থাকে। প্রত্যেকেই মনে করে যে সমাজটা আদৌ খুব একটা কঠিন বিষয়। কিন্তু আমি তোমাদের বলবো, এই ক্লাসটি মনোযোগ দিয়ে করো। এই ক্লাসের পর তোমরা নিজেই বলতে বাধ্য হবে যে স্যার, সমাজ আদৌ কি এতটাই সহজ, এতটাই ইজি? তোমাদেরকে ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ সমাজটাকে একদম সহজ ভাষায়, সহজভাবে বুঝিয়ে দেব। তো তোমরা একটা কাজই করবে, সম্পূর্ণ ক্লাসটা দেখবে এবং তোমাদের বন্ধুবান্ধব যারা রয়েছে সকলের মাঝে এই ক্লাসটাকে ছড়িয়ে দাও। সবাইকে সাহায্য করো সমাজটাকে বোঝার জন্য। দেখো, সমাজ বলতে আমরা কি বুঝি? আমি কোনো বইয়ের ডেফিনেশনে যাব না, কোনো ডেফিনেশন মুখস্থ করব না, কোনো রুলস মুখস্থ করব না। শুধু আমি এখন এই ক্লাসে যা যা বলবো, শুধু এই কথাগুলি তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং প্রত্যেকটা পয়েন্ট খাতায় লিখে রাখো। দেখো, ফার্স্ট লাইন কি দিলাম? মৌ সংগ্রহ করে যে মাছি, মৌ সংগ্রহ করে যে মাছি। দেখো, এই যে সম্পূর্ণ বাক্যটা, এটা কি একটা বাক্য? এই সম্পূর্ণ বাক্যটাকে বলা হয় সমাস বাক্য বা ব্যাস বাক্য। লিখে রাখো, মৌ সংগ্রহ করে যে মাছি, এই সবটাকে বলা হয় সমাস বাক্য, সমাস বাক্য বা ব্যাস বাক্য। দেখো, সমাস বলতে কি বুঝি আমরা? এই সম্পূর্ণ বড় বাক্যটাকে যদি আমরা এমন কোনো ওয়ার্ড দিয়ে বোঝাতে পারি, মানে এক কথা হলো সম্পূর্ণ বাক্যটাকে সংক্ষিপ্তকরণ করে নেওয়া, কমিয়ে একটি ওয়ার্ডের মাধ্যমে আমরা বুঝিয়ে দেব সম্পূর্ণ বাক্যটার অর্থ। যেমন মৌ সংগ্রহ করে যে মাছি, তাকে আমরা কি লিখতে পারি? মৌমাছি। মানে মৌমাছি কি করে? মৌ সংগ্রহ করে। তো আমাদের মৌমাছির যে শব্দটা রয়েছে, ওই শব্দটা দিয়েই বুঝতে পারি যে এমন একটা মাছি, অর্থাৎ এমন একটা প্রাণী যে প্রাণীটা কি করে? মৌ সংগ্রহ করে। বুঝতে পারলে? তাহলে আমরা কি বুঝতে পারলাম? যত বড় বাক্যই হোক না কেন, সম্পূর্ণ বাক্যটাকে যদি আমরা কোনো শর্ট ফর্মে, অর্থাৎ একদম ছোট করে কোনো একটা শব্দের মাধ্যমে বুঝিয়ে দিতে পারি, ওই শব্দটি হলো সম্পূর্ণ বাক্যটার সমাস। মৌমাছি, সে হলো কি? সমাস। তোমরা সবাই কমেন্টে বলো যে এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা, সমাস জিনিসটা কি। সমাস মানে কি? বড় একটি বাক্য থাকবে, যে বাক্যটাকে বলা হয় সমাস বাক্য বা ব্যাস বাক্য। এই সমাস বাক্য বা ব্যাস বাক্যকে একদম সংক্ষেপে একটি শব্দের মাধ্যমে বুঝিয়ে দেওয়াকে বলা হয় সমাস। সবাই বলো, এতটুকু বুঝতে পারলে তারপরে পরের স্টেপটা করাবো। নেক্সট দেখো, এই যে সমাস রয়েছে, সমাজের মধ্যে দেখো মৌমাছি, মৌমাছি। এখানে মৌ হলো পূর্বপদ। এই যে মৌ রয়েছে, মৌ হলো পূর্বপদ, মৌ হলো পূর্বপদ। আর মাছি রয়েছে, মাছি হবে পরপদ বা উত্তরপদ, পরপদ বা উত্তর পদ। দেখো এতটুকু বুঝতে পারলে কিনা? মৌমাছি, মৌ হলো পূর্বপদ মানে আগের পদ, আর মাছি হলো পরপদ বা উত্তরপদ। এতটুকু ক্লিয়ার? এখন দেখো, ক্লাস 9-10 বইয়ের মধ্যে সমাসকে ভাগ করা হয় 6টি ভাগে। কি কি? কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস, বহুব্রীহি সমাস। এই 6টি ভাগে ভাগ করা হয়। কিন্তু অন্য অনেক গ্রামার বই দেখবে আরও ভাগ রয়েছে, বা তোমরা যখন বড় ক্লাসে উঠবে, এমনকি বলে দিচ্ছি যারা টেট পরীক্ষা দেবে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবে, তাদেরকে বলবো যে শুধু 6টি ভাগ শিখলেই হবে না, সমাজের আরও ক্লাসিফিকেশন রয়েছে। যেমন আরও কী রয়েছে? নিত্য সমাস, আলোক সমাস, বাক্যাশ্রয়ী সমাস, এভাবে সমাজকে অনেকটি ভাগে ভাগ করা যায়।
কিন্তু ক্লাস 9-10 যারা আছো তোমাদেরকে বলবো তোমরা এতটুকু শিখলেই আশা করি হয়ে যাবে। এখন দেখো বুঝতে হবে যে কর্মধারয় সমাস কোনটা। এখন তোমাদেরকে প্রত্যেকটা সমাসের আলাদা আলাদাভাবে আমি বুঝিয়ে দেব যে কোন সমাসটা কোন ধরনের সমাস এবং কিভাবে তোমরা তাকে ব্যাস বাক্য থেকে সমাসে পরিণত করবে বা সমাস থেকে ব্যাস বাক্যে পরিণত করবে। তোমরা খুব সহজে বুঝতে পারবে, ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। দেখো সমাস করার আগে ছোট্ট একটা লাইন মনে রাখবে। দেখো দি তোকে মনে রাখবে, দি তো কে গায় পরপদের গান। দি তোকে গায় পরপদের গান। দেখো দ্বিতক মিন্স কি? দি দিয়ে হয় দ্বিগু সমাস, ত দিয়ে হয় তৎপুরুষ সমাস, ক দিয়ে হয় কর্মধারয় সমাস। দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস। আমরা এখান থেকে মৌ মাছি রয়েছে, এই যে মৌ হলো পূর্বপদ আর মাছি হলো পরপদ বা উত্তরপদ। তো ওই পরের যে পদ থাকবে সেই পদের প্রাধান্য পাবে দ্বিতকের মধ্যে। তাহলে কি বুঝতে পারলাম? দ্বিতকে গায় পরপদের গান মানে দ্বিগু সমাজ, তৎপুরুষ সমাস এবং কর্মধারয় সমাস, এই তিনটি সমাসের মধ্যে পরপদের প্রাধান্য পাবে। এখনও বলতে পারো যে পরপদ কোনটা, বুঝতে অসুবিধা হচ্ছে, জাস্ট ওয়েট করো, ক্লাসে দেখো, প্রত্যেকটাই আমি আরও ক্লিয়ার করে দেবো। তাহলে ফার্স্ট দেখো কর্মধারয় সমাস। তো কর্মধারয় সমাস দেখো দ্বিতক তো কর আছে মানে কর্মধারয়, কর্মধারয় কী পাবে? পরপদের প্রাধান্য পাবে। যেমন এক্সাম্পল দেখো, দেখো যদি আমরা কর্মধারয় সমাসের উদাহরণ নিই, যদি বলি নীল আকাশ, নীল আকাশ, তারপর বলতে পারি ভালো ছেলে, ভালো ছেলে। দেখো নীল আকাশ, এক্ষেত্রে দেখো মেইন কে বলতো, কার কথা বোঝানো হয়েছে? নীলের কথাকেই বোঝানো হয়েছে না আকাশের কথা বোঝানো হয়েছে? আকাশ। ভালো ছেলে, এখানে কি ভালোকে বোঝানো হয়েছে নাকি ছেলেকে বোঝানো হয়েছে? মেইন দেখো বুঝবি কথাটা। নীল আকাশ, এখানে কার কথা বলা হয়েছে? আকাশের কথা বলা হয়েছে। আকাশটা দেখতে কেমন? সে নীল, বুঝলে তো? সেমভাবে ভালো ছেলে, কার কথা বোঝানো হয়েছে? ছেলের কথা। দেখো মেন কি এখানে? এখানে আকাশ, এখানে হলো ছেলে। দেখো নীল আকাশ, নীল হলো পূর্বপদ, আকাশ হলো পরপদ। নীল হলো পূর্বপদ, আকাশ হলো পরপদ। সেমভাবে ভালো ছেলে, ভালো হলো পূর্বপদ, ছেলে হলো পরপদ। এখানে মেনকে পরপদ, তাই বলা হয়েছে যে দ্বিতকে গায় পরপদের গান। মেন হবে কে? পরপদ। তো পেয়ে গেলাম, যখনই পরপদ মেইন বুঝে গেলাম, সে হয়তো বা দ্বিগু সমাস হবে, নতবা তৎপুরুষ সমাস হবে, নতবা কর্মধারয় সমাস হবে। এতটুকু কনফার্ম? আদৌ সে দ্বিগু হবে নাকি তৎপুরুষ হবে না কর্মধারয় সমাস হবে কিভাবে বুঝবো? মনে রাখবে কর্মধারয় সমাসের ক্ষেত্রে পূর্বপদ মানে প্রথমে যে পদটা থাকবে, এই পূর্বপদ এই পরপদের বিশেষণ হিসেবে কাজ করবে। বিশেষণ মানে কি? অ্যাডজেক্টিভ। তোমরা সবাই জানো অ্যাডজেক্টিভ বা বিশেষণ মানে কি? এমন একটা শব্দ যার মাধ্যমে সাবজেক্ট অর্থাৎ মেইন যে থাকবে তার দোষ গুণ ভালো খারাপ এটসেট্রা বোঝানো হয়, তাই না? তাহলে দেখো নীল আকাশ, তাহলে আকাশের কি বোঝানো হয়েছে? আকাশের রঙকে বোঝানো হয়েছে। আকাশ কেমন দেখতে? নীল। তার মানে কি? এই যে নীল শব্দটা কেন ইউজ হয়েছে? আকাশের রং বোঝানোর ক্ষেত্রে, মানে কি অ্যাডজেক্টিভ বোঝানোর ক্ষেত্রে, যাকে বলা হয় কি বিশেষণ। বাংলায় বলা হয় বিশেষণ, ইংলিশে বলা হয় অ্যাডজেক্টিভ। ক্লিয়ার এতটুকু? তাহলে আকাশ নীল, তো নীল বোঝানো হয়েছে মানে সে কি কর্মধারয় সমাস। বুঝতে পেরেছ? সেমভাবে ছেলে, ছেলে কেমন ছেলে? সে ভালো ছেলে। তাহলে ছেলের কি বোঝানো হয়েছে? সে কেমন? সে ভালো, তার ভালো জিনিস বোঝানো হয়েছে। তাহলে বিশেষণ বোঝানো হয়েছে তার, তাহলে সে কি হবে? কর্মধারয় সমাস। এতটুকু ক্লিয়ার? কর্মধারয় সমাস সম্পর্কে পরপদ প্রাধান্য পাবে, আগের পদটা এই পরপদের
বিশেষণ হিসাবে কাজ করবে। এটা হলো কি সমাস। যদি আসে যে এই সমাস থেকে ব্যাস বাক্যে পরিণত করো, কি করতে বলবে? সমাস থেকে ব্যাস বাক্যে বললো যে ব্যাস বাক্য করতে, ব্যাস বাক্য বলা হয় অথবা সমাস বাক্য বলা হয়। তো নীল আকাশকে ব্যাস বাক্যে পরিণত তুমি কিভাবে করবে? যেমন দেখো, নীল আকাশ কি লিখতে পারি? নীল যে আকাশ, নীল যে আকাশ, সেটা হলো সমাসের ব্যাস বাক্য। ভালো ছেলে বলতে পারি ভালো যে ছেলে। দেখো, বুঝতে পেরেছ? তো এটা হলো কি ব্যাস বাক্য, এটা হলো কি সমাস। কর্মধারয় সমাস বুঝতে পারলে। এখন কথা হলো এই কর্মধারয় সমাসকে 4টি ভাগে ভাগ করা হয়। কয়টা ভাগে ভাগ করা হয়? কর্মধারয় সমাসকে 4টি ভাগে ভাগ করা হয়। ফার্স্ট, কর্মধারয় সমাসের 4টি ভাগ হলো, ফার্স্ট হলো উপমান, উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস। নাম্বার 2 হলো উপমিত কর্মধারয় সমাস। উপমিত, উপমিত, উপমিত কর্মধারয় সমাস। নাম্বার 3 হলো রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাস। নাম্বার 4 হলো মধ্যপদ লুপি। মধ্যপদ লুপি কর্মধারয় সমাস। দেখো, কর্মধারয় সমাসকে 4টি ভাগে ভাগ করা যায়। উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস, মধ্যপদলুপী কর্মধারয় সমাস। তাহলে দেখো, উপমান কর্মধারয় সমাস তোমরা কিভাবে বুঝবে? যদি ওই সমাসের সত্যের সাথে সত্যের মিলন হয়, কি বললাম? সত্যের সাথে সত্য, সত্য এর সাথে সত্য, সত্যের সাথে সত্যের মিলন। যেমন বলতো, কি লিখতে পারি আমরা? কাজল কালো, কাজল কালো। দেখো, কালো এটা রং, কাজল, কাজল দেখতে কেমন হয়? কালো রঙের হয়। তো এখানে বলা আছে কালো, এখানে বলা আছে কাজল। তাহলে এই কাজল মানেই তো কালো রঙের হয়, আর তাকে কালোই লেখা আছে, মানে কি সত্যের সঙ্গে সত্যের মিলন হয়েছে। এটাকে বলা হয় উপমান কর্মধারয় সমাস। আরও বলতে পারি তুষার শুভ্র, তুষার শুভ্র। দেখো, তুষার, তুষারের রং কেমন হয়? শুভ্র রঙের হয়। তুষার তার কালার যেমন হয় সেটাই হলো কি শুভ্র, মানে সত্যের সাথে সত্যের মিলন হয়েছে। এই ধরনের সমাসকে বলা হয় উপমান কর্মধারয় সমাস। নেক্সট আসো, উপমিত কর্মধারয় সমাস। মানে হলো সত্যের সাথে মিথ্যার, মিথ্যা, মানে যদি সত্যের সাথে মিথ্যার মিলন হয় তাকে বলা হয় উপমিত কর্মধারয় সমাস। যেমন দেখো, কি লিখতে পারি? পুরুষ সিংহ, লিখলাম পুরুষ সিংহ। দেখো, পুরুষ সিংহ দিয়ে আমরা একজনকে সম্বোধিত করলাম। দেখো, পুরুষ সিংহ, পুরুষ সিংহ দিয়ে আমরা কি বুঝি? পুরুষ সিংহ দিয়ে বুঝি যে এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি খুবই প্রতাপশালী, শক্তিমান বুঝতে পারি, বা ধীর মনোবল যুক্ত কোনো ব্যক্তি। হ্যাঁ, ওই যে ব্যক্তিটা, মানুষটা, মানুষ কি কোনোদিন আর সিংহ হয়? হয় না তো। আর সিংহ কোনোদিন মানুষ হয় না, না সিংহ মানুষ হয়, না মানুষ সিংহ হয়। কিন্তু পুরুষ সিংহ দিয়ে একজন ব্যক্তির তার যে আচরণ বা সে কেমন প্রকৃতির সেটা বোঝানো হয়, তাই না? তো পুরুষ সিংহ, দেখো, পুরুষের সাথে সিংহের কোনোদিন মিলন হয় না। তো পুরুষ সিংহ হয় না, সিংহ পুরুষ হয় না। এক্ষেত্রে সত্যের সাথে মিথ্যার, যদি পুরুষকে আমরা সত্য ধরি, পুরুষ সিংহ হয় না, তাহলে সিংহটা মিথ্যা। আর সিংহ, সিংহ যদি আমরা সত্য ধরি, সত্য সিংহ কোনোদিন তার পুরুষ হয় না, কোনো ব্যক্তি হয় না, তাই
তাই না? এটা কি সিংহ, কি রে? পশু। পশু তো আর কোনো ব্যক্তি হতে পারে না, তাই না? তাহলে যাকেই সত্য ধরবে, সত্যের সাথে মিথ্যার মিলন হয়েছে এখানে, তখন বলা হয় উপমিত কর্মধারয় সমাস। নেক্সট আসো রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাস বলতে কি বোঝো? দেখো, রূপক কর্মধারয় সমাস বলতে বোঝানো হয় সমাসের মধ্যে পূর্বপদ এমন একটা পদ হবে যে পদকে আমরা ধরতে পারবো না, দেখতে পারবো না, কিন্তু ফিল করতে পারবো। যেমন দেখো, যদি বলি আমরা মন মাঝি, বললাম মন মাঝি। দেখো বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু। দেখো মন মাঝি, মাঝি তো বুঝি আমরা, কিন্তু কি বোঝানো হয়েছে? মন রূপক মাঝি। তার ব্যাস বাক্য কী হবে? মন রূপক মাঝি, মানে মন রূপ মাঝি। দেখো মাঝি, এখানে দেখো মন মাঝি, যে মন মাঝি, মন মাঝি কথাটার মধ্যে মাঝি তো বুঝি আমরা যে নৌকা চালায়, কিন্তু সামনে কি রয়েছে? মন। মনকে কি আমরা দেখতে পাই? দেখতে পাই না। ধরতে পারি? ধরতে পারি না, কিন্তু ফিল করতে পারি। আমাদের অনুভূতিতে রয়েছে মন, তাই না? তো এরকম সমাসকে বলা হয় রূপক কর্মধারয় সমাস, মানে হলো মন রূপ মাঝি। ব্যাস বাক্য হবে মন রূপ মাঝি। নেক্সট বিষাদ সিন্ধু। দেখো সিন্ধু তো বুঝি আমরা, কিন্তু বিষাদ, বিষাদ দিয়ে কি কিছু বুঝতে পারি আমরা? বিষাদ দেখা যায়? দেখা যায় না। ছোঁয়া যায়? ছোঁয়া যায় না। কিন্তু বিষাদ দিয়ে আমরা অর্থটা বুঝতে পারি, মানে এটা আমাদের অনুভূতি। এক্ষেত্রেও বিষাদ সিন্ধু হলো কি একটা রূপক কর্মধারয় সমাস। নেক্সট মধ্যপদলুপী কর্মধারয় সমাস। মধ্যপদলুপী কর্মধারয় সমাস বলতে বোঝানো হয়, যেমন যদি আমরা বলি সিংহাসন, সিংহাসন, এক্ষেত্রে ব্যাসবাক্যের যে মধ্যপদ থাকবে, মধ্যপদটা বিলুপ্ত হয়ে যাবে। যেমন সিংহাসনের ব্যাসবাক্য কি হয়? সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন। দেখো সিংহ চিহ্নিত আসন, কিন্তু সমাসের মধ্যে দেখো এই চিহ্নিত শব্দটা নেই। মধ্য যে পদটা রয়েছে, মধ্যপদ বিলুপ্ত হয়ে গেছে বা লুপ্ত হয়ে গেছে। সিংহ চিহ্নিত আসন, যাকে আমরা সংক্ষেপে কি বলি? সিংহাসন। তো সিংহাসন হলো সমাস, আর সিংহ চিহ্নিত আসন সে হলো ব্যাস বাক্য বা সমাস বাক্য। তো ব্যাস বাক্য বা সমাস বাক্যের মধ্যে মাঝখানের যে পদ ছিল, সেই পদটা এখান থেকে লুপ্ত হয়ে গেছে। তো এই ধরনের সমাসকে বলা হয় মধ্যপদলুপী কর্মধারয় সমাস। এখন আমরা কর্মধারয় সমাজের কয়েকটি উদাহরণ দেখব এবং তাদের ব্যাস বাক্য করব। যেমন ফার্স্ট দেখো, কাজল কালো, কর্মধারয়। কারণ কি? যে কাজল সে কালো হয়, কালো মানে কাজল। কি লিখবো? তার ব্যাস বাক্যে কী হবে? কাজলের নেই কালো, কাজলের নেই কালো, সে হলো ব্যাস বাক্য। নেক্সট কুসুম কোমল। কুসুম কোমল মানে কি? ওই যে ডিমের কুসুম থাকে, কুসুম যেমন নরম হয়, কোমল শব্দের অর্থ তো সেটা বোঝানো হয়। তোমরা দেখো কুসুম, কুসুম কোমল মানে কুসুমের নেই কোমল। লিখো কুসুমের নেই, কুসুমের নেই কোমল। নেক্সট তুষার ধবল। ধবল মানে হলো তুষারের নেই ধবল। দেখো তুষার ধবল মানে কি? তুষারের নেই ধবল। নেক্সট বক ধার্মিক। বক ধার্মিক মানে বকের নেই ধার্মিক। বক ধার্মিক মানে হলো বকের নেই ধার্মিক। রক্ত লাল, রক্তের নেই লাল, রক্তের নেই লাল। দেখো এইভাবে সমাস থেকে আমরা ব্যাস বাক্যে কনভার্ট করতে পারি
অথবা যদি ব্যাসবাক্য থাকে ব্যাসবাক্য থেকে সমাজে আমরা নিতে পারি। তো তোমাদেরকে আজকের ক্লাসে কর্মধারয় সমাজটা বুঝিয়ে দিলাম। পরবর্তী ক্লাসের মধ্যে বাকি প্রত্যেকটা সমাজকে আমরা পার্ট করে প্রত্যেকটা সমাজকে উদাহরণ সহ বুঝিয়ে দেব। তো আজকের জন্য ক্লাসটা এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী ক্লাসটা অবশ্যই দেখবে, তাহলে বাকি সমাজের যে পার্টগুলি রয়েছে এগুলি তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পারবে।